নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের সোমবারের অনুষ্ঠান 5টার পোস্টমর্টেম। আমরা 5টার পোস্টমর্টেম অনুষ্ঠানে আমরা কিন্তু পোস্টমর্টেম করে থাকি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বের, যেমন আজকে করব নরেন্দ্র মোদী। হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েই কথা বলবো আজকের অনুষ্ঠানে। দেখুন, নরেন্দ্র মোদী সাহেব তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু তিনি এমএ বিএ এসব পাশ করেছেন, তার কোনো লক্ষণ তার আচার আচরণে আমরা বুঝতে পারি না। তিনি বিদেশি রাষ্ট্রনায়কদের কাছে গিয়ে যেভাবে বালখিল্য আচরণ করেন, যেভাবে করমর্দন করতে চান, সবাইকে জড়িয়ে ধরতে চান, অনেকেই অ্যাভয়েড করেন, এইগুলো দেখে আমাদের খানিকটা লজ্জা হয় বটে। কেন করেন উনি এগুলো? আর কেনই বা তিনি উঠে পড়ে লেগেছেন তার পথের কাঁটাগুলোকে একে একে সরাতে, সেটা নিয়ে আলোচনা করব আজকের 5টার পোস্টমর্টেমে। প্রধানমন্ত্রী শিক্ষিত অশিক্ষিত সেই প্রশ্নটা নেই, কারণ আমাদের দেশের রাজনীতি করতে হলে শিক্ষার কোনো প্রয়োজন হয় না। যেমন অসীম সরকার, বিজেপির একজন বিধায়ক অসীম সরকার, তিনি তার শিক্ষাগত যোগ্যতা ঘোষণা করেছেন 4র্থ শ্রেণী পাস। তো কেউ যদি ক্লাস 4 পাস করে বিধায়ক হতে পারেন, তাহলে কেউ কেন মাধ্যমিক পাস করে প্রধানমন্ত্রী হবেন না? এদেশে রাজনীতি এমন একটা পেশা এবং ধর্ম এমন একটা পেশা যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই, কিন্তু রিটার্ন প্রচুর। এই যে ধরুন, অসীম সরকারের কথাই ধরি, তিনি যেহেতু নিজে ঘোষণা করেছেন, বা আমাদের স্মৃতি ইরানির কথা ধরুন, এরা 5 বছর কোনো রকমে টিকে গেলেই মোটা টাকা বেতন তো আছেই, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এবং রিটায়ারমেন্টের পর 5 বছর পরেও কিন্তু ভালো সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন। ফলে এদেশে এমন একটা ব্যাপার যে কেউ যদি একবার বিধায়ক বা একবার যদি সাংসদ হয়ে যায়, তাহলে তার চার পুরুষ অন্তত বসে খেতে পারবে, এত টাকা তারা রোজগার করে নিয়ে যান। এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো মানদণ্ড নেই। আমাদের দেশে কেন নেই আমি জানি না, কারণ এটা হওয়া উচিত। কারণ ডিগ্রি আমি বলছি না, কিন্তু ডিগ্রি ছাড়াও বহু মানুষ আছেন, বহু শিক্ষিত মানুষ আছেন যাদের ডিগ্রির প্রয়োজন পড়ে না, কিন্তু তারা শিক্ষিত, যোগ্য। সেই সব মানুষগুলো কেন রাজনীতিতে এসে আসেন না, সেটাই তো বুঝি না। ডিগ্রিটা নিশ্চয়ই দরকার, চাকরি বাকরির ক্ষেত্রে দরকার, কিন্তু একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তো দরকার। আমাদের প্রধানমন্ত্রীর সেই শিক্ষাগত যোগ্যতা কতটা আছে না আছে সেটা বিচার্য বিষয়। কারণ তিনি নিজেই নিজের মুখেই বলেছেন তিনি মাধ্যমিকের পর আর পড়াশুনো করেননি, এরকম আমরা ভিডিও দেখেছি। তারপরে তার এমএ বিএ এসব সার্টিফিকেট দেখালেন অমিত শাহ। সেই সার্টিফিকেটগুলো আর দেখা যাবে না, কোর্টের নির্দেশ, দিল্লি হাইকোর্টের নির্দেশে সেই সার্টিফিকেট দেখা যাবে না, অথচ দেখা হয়ে গেছে মানুষের, সকলের কাছেই আছে সেই সার্টিফিকেট। ফলে এই যে ঢাক ঢাক গুড়গুড় ব্যাপারটা এবং তার যে আচরণ, সে আচরণ দেখে মনে হয় তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্ন চিহ্ন উঠেছে সেটা একেবারে ভুল কিছু নয়। টেলিপ্রম্পটার ছাড়া তিনি বলতে পারেন না, তিনি বিদেশের মাটিতে গিয়ে এমন কিছু কিছু আচরণ করেন যেটা আমাদেরকে মাঝে মাঝেই লজ্জায় ফেলে। দেশের মাটিতে তবু আমরা মেনে নিতে পারি, বিদেশের মাটিতে মানে কি করে? যাকে সে কথা বলবো না। কিন্তু এই নরেন্দ্র মোদী কেন এরকম করেন? কেন তিনি তার পথের কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছেন? দেখুন, নরেন্দ্র মোদী যাদের হাত ধরে উপরে উঠে এলেন বা যাদের ঘাড়ে চেপে দাঁড়ালেন, যেমন ধরুন মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানি, এদের রেকমেন্ডেশনেই তো প্রধানমন্ত্রীর মুখ করা হয়েছিল নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে লালকৃষ্ণ আদবানিকে ছেড়ে ফেলে দিলেন। যখন লালকৃষ্ণ আদবানির রাষ্ট্রপতি হওয়ার সুযোগ এসেছিল, তখন রাম মন্দিরের মামলা চলছে, এই নিয়ে কিন্তু একটা জলঘোলা হলো, কোর্ট রাম মন্দির মামলা খুললো, তাতে অপরাধী হিসেবে দেখানো হয়েছে লালকৃষ্ণ আদবানিকে, ফলে তার আর রাষ্ট্রপতি হওয়া হলো না। এটা কার অঙ্গুলি হেলনে হয়েছে আমরা সকলেই জানি, এ নিয়ে কথা বলার নেই। এইরকম ভাবেই এই নরেন্দ্র মোদী আগামীকাল যে অমিত শাহকে ছেড়ে ফেলবেন না তার কোনো গ্যারান্টি নেই। কারণ নরেন্দ্র মোদী যাদের হাত ধরে উপরে উঠেছেন তাদেরকেই ছেড়ে ফেলেছেন। কেন করেন এটা? আরো উদাহরণ আছে, আমি বলবো কেন করেন এটা।
একটা ফিয়ার সাইকোসিস কাজ করে তার মধ্যে, একটা ভয় কাজ করে। ভয় এটা যে তিনি বোধহয় হেরে গেলেন, তাকে বোধহয় ছাপিয়ে কেউ চলে গেল। তার আচার আচরণ সবকিছু একদম মহারাজা স্টাইলে। তিনি দামি গাড়িতে চাপতে ভালোবাসেন, দামি পোশাক পরতে ভালোবাসেন, দামি কলম চালাতে ভালোবাসেন, দামি সানগ্লাস পরতে ভালোবাসেন, দামি প্লেনে চাপতে ভালোবাসেন, দামি দামি খাবার খেতে ভালোবাসেন। দেশের মানুষ অভুক্ত থাকলেও তার কিচ্ছু যায় আসে না। তিনি কিন্তু তার বিলাস ব্যসন বৈভব নিয়েই ব্যস্ত আছেন। কখনো ময়ূরের সাথে খেলা করছেন, কখনো গরুর বাচ্চার সাথে খেলা করছেন। এইভাবে খেলাধুলো করে তিনি সারা জীবনটা কাটিয়ে দিতে চাইছেন। কখনো তিনি জঙ্গলে যাচ্ছেন, কি বলবো, শিকারী হয়ে বা ফটো শিকারী হয়ে বলতে পারি। হ্যাঁ, কখনো তিনি হয়তো জুতে চলে যাচ্ছেন, চিড়িয়াখানায় চলে যাচ্ছেন। মানে তার আচার আচরণ সবকিছুই একদম বড় লোকের স্টাইলে। সি প্লেনে চাপছেন, চার্টার প্লেন তো ছেড়েই দিন, এসব তো আকছার ব্যাপার। সি প্লেনে চাপছেন, যেটা এখনো ভারতবর্ষের মানুষের কাছে স্বপ্নের মতো। এইরকম তিনি তার বিলাসবহুল জীবনযাত্রা যাপন করেন। দেশের মানুষের কথা বিন্দু মাত্র তিনি ভাবেন না। দেশের মানুষকে তিনি বারবার বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে, থালা বাজিয়ে, ঘটি বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে, মোবাইলে টর্চ জ্বালিয়ে, এসব জ্বালিয়ে তিনি টাস্ক দিতে থাকেন। আর তিনি থাকেন বেশ দিব্যি আরাম আয়েসের মধ্যে। এই আরাম আয়েস চলে যাবার ভয়, এই যে মানুষের ভিড় চলে যাবার ভয়, এই যে সবকিছু হারিয়ে ফেলার ভয়, এই ভয়টা নরেন্দ্র মোদীর কাজ করে। ফলে তিনি কিন্তু তার যে সামনে যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে একে একে সরিয়ে দেন। লালকৃষ্ণ আদবানিকে সরিয়েছেন, মুরলী মনোহর যোশীকে সরিয়েছেন। এবার টার্গেট তার নীতিন গাডকারি। নীতিন গাডকারি গত লোকসভা নির্বাচনের আগেই বিজেপির অভ্যন্তর থেকে আওয়াজ উঠেছিল বা আরএসএস দাবি তুলেছিল যে নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক। নরেন্দ্র মোদী ভয় পেয়ে গেলেন। কি হলো? সিএজি রিপোর্ট বেরিয়ে গেল, কোনো ডিপার্টমেন্টের বেরোলো না, বেরোলো শুধু নীতিন গাডকারি ডিপার্টমেন্টে। কি দেখা গেল? যে 18 কোটি টাকা লাগার কথা যে রাস্তায়, সেই রাস্তা তৈরি করতে তিনি 45 কোটি টাকা খরচা করেছেন। অর্থাৎ এই যে বিরাট সংখ্যাটা, মাঝখানের অঙ্কটা, সেটা কাটমানি হিসাবে গেছে। নীতিন গাডকারির নামটা চেপে গেল। এইবার তার 75 বছর বয়স। 75 বছর বয়সে আরএসএস বিজেপির নিয়ম অনুযায়ী তাদের বানপ্রস্থে যেতে হয়। যেভাবে অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন, যেভাবে লালকৃষ্ণ আদবানি চলে গিয়েছিলেন, যেভাবে মুরলী মনোহর যোশী চলে গিয়েছেন, সেভাবেই কিন্তু মোহন ভাগবত আর নরেন্দ্র মোদীর যাওয়ার কথা। 11 তারিখ, আগামী 11 তারিখ মোহন ভাগবতের 75তম জন্মদিন, আর আগামী 17 তারিখ আমাদের নরেন্দ্র মোদীর জন্মদিন। এই 11 তারিখ আর 17 তারিখে যাতে মানে পদত্যাগ করতে না হয় বা চলে যেতে না হয়, মার্গদর্শক হতে না হয়, তার জন্য মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভালো একটা সেটিং হয়ে গিয়েছে। আমিও পদত্যাগ করবো না, তুমিও পদত্যাগ করবে না, যতদিন ক্ষমতা আছে রসে বসে থাকবো, এরকম একটা সিস্টেম তৈরি তারা করে ফেলেছে। ফলে 75 বছর হলেই যে মোহন ভাগবত রিটায়ার করবেন এমন কোনো কথা শোনা যাচ্ছে না। মোহন ভাগবতের ব্লু হোয়াইট বয় নীতিন গাডকারি, তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। ইতিমধ্যেই এখন অনেক চ্যানেল বলছে, কিন্তু আমরা বহু আগেই বলেছিলাম যে নীতিন গাডকারির ছেলেরা তারা ইথানল কোম্পানি খুলে পেট্রোলে 20% ইথানল ভেজাল মেশাচ্ছেন। এখন দেখা যাচ্ছে, এই গতকালই একটা রিপোর্টে পড়লাম যে পেট্রোলের দাম কমবে বলে ইথানল মেশানো হয়েছিল, কিন্তু ইথানলের দাম পেট্রোলের চেয়েও বেশি নাকি। ইথানলের দাম নাকি পেট্রোলের চেয়েও বেশি। তাহলে মিশিয়ে লাভটা কি? আসলে গাড়িগুলো ড্যামেজ করা। আমাদের দেশের গাড়ি 10% পর্যন্ত এই ভেজাল বহন করতে পারে, কিন্তু 20% ভেজাল যদি মেশানো হয় তাহলে সেই গাড়ির যন্ত্রাংশ খুব তাড়াতাড়ি খারাপ হয়, গাড়িগুলো ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নীতিন গাডকারি এইদিকে পরোয়া করলেন না। তার ছেলেদের মানে 11,000 কোটি টাকা পাইয়ে দিতে তিনি ইথানলের কোম্পানি খুলে বসতেন তার ছেলেদের মাধ্যমে, এবং সেই ইথানল পেট্রোলে ঢালা হলো। ফলে কি হলো? দেশের বহু গাড়ির যন্ত্রাংশ বিকল হলো, এখনো হচ্ছে। এই ইথানল 20% ইথানল যদি এক্ষুনি তুলে না নেওয়া হয় তাহলে কিন্তু ভারতবর্ষে যত গাড়ি চলছে সব গাড়ির কিন্তু, পেট্রোচালিত গাড়ির কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। সেদিকে একবারও ভাবলেন না। কারণ নীতিন গাডকারির তার পয়সার অভাব নেই, তিনি একটা গাড়ি ফেলে দিয়ে আরেকটা গাড়ি নিতে পারেন, কিন্তু সাধারণ মধ্যবিত্ত তিনি রিটায়ার করে বা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা হয়তো 3 লাখ 4 লাখ 5 লাখ দিয়ে গাড়ি কিনেছেন, সেই গাড়ি যদি 7-8 বছরও না চলে তার মানে তার টাকাটাই ড্যামেজ হয়ে গেল। এইভাবে মধ্যবিত্তের স্বপ্নকে তিনি একদম জল ঢেলে দিয়েছেন। আর এই প্রসঙ্গটাই কিন্তু এবার উঠে এসেছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যে 20% ইথানল মেশানো হচ্ছে, ইথানল আসছে কোত্থেকে? আসছে তো নীতিন গাডকারির ছেলেদের কোম্পানি থেকে।
এইভাবে নীতিন গাডকারি হাজার হাজার কোটি টাকা তার ছেলেদের পাইয়ে দিয়েছে। হঠাৎ এই প্রসঙ্গটা উঠলো কেন, হঠাৎ সুপ্রিম কোর্টে এই কথাটা এলো কেন? চলছিল তো দীর্ঘদিন ধরে চুপচাপ, হঠাৎ কেন এলো? কারণ নরেন্দ্র মোদীর 75 বছর বয়স হয়ে গেলে তার রিটায়ারমেন্টের একটা দাবি উঠেছিল আরএসএস বিজেপির অভ্যন্তর থেকে, এবং তার বদলে নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রী করবার একটা সুপ্ত দাবি তৈরি হচ্ছিল। এই দাবিটাই যাতে তৈরি না হয় তার জন্য কিন্তু নীতিন গাডকারিকে সরে যেতে হবে। আমরা দেখলাম সতপাল মালিক হঠাৎ মারা গেলেন। তিনি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ছিলেন। তিনি মুখ খুলতে শুরু করেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আদানির টাকাটা যে আসলে আদানির টাকা নয়, এটা যে নরেন্দ্র মোদীর ইনভেস্ট করা টাকা, সেটা কিন্তু সতপাল মালিকই বলে গিয়েছিলেন। তারপরে আমরা কি দেখলাম, জগদীপ ধনকর যেই মুহূর্তে, সারা জীবন তো এরকম মাথা নিচু করে তিনি মোদীর সামনে দাঁড়াতেন সারা জীবন, যেদিনই তিনি একটু বেঁকে বসলেন সেদিন থেকেই কিন্তু নরেন্দ্র মোদীর বিরাগ ভাজন হলেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। এরকম ভাবে এই নরেন্দ্র মোদী একে একে সমস্ত পথের কাঁটাগুলোকে সরিয়ে দেন। এখন কি হবে? এই মুহূর্তে তার পথের কাঁটাকে, এই মুহূর্তে পথের কাঁটা কিন্তু রাজনাথ সিং। হ্যাঁ, তার প্রবল প্রতিদ্বন্দ্বী রাজনাথ সিং। আমরা হয়তো দেখব যে আগামী দিনে যে প্রতিরক্ষা মন্ত্রীর নামেও কিছু একটা বেরিয়ে এলো। তারপরে কি হবে? তারপরে টার্গেট কিন্তু অমিত শাহ। অমিত শাহ নরেন্দ্র মোদীর ছায়াসঙ্গী, অমিত শাহ বিজেপির চাণক্য, অমিত শাহ বিজেপিকে চালায়, এসব ঠিক আছে, কিন্তু অমিত শাহের ছবিটা যখন নরেন্দ্র মোদীর থেকে দীর্ঘতর হবে, যখন বড় হয়ে উঠবে, তখন কিন্তু অমিত শাহকে আর নরেন্দ্র মোদী পাশে রাখবেন না, তাকেও ছেটে ফেলবেন। এটাই নরেন্দ্র মোদীর স্টাইল অফ পলিটিক্স। তিনি কিন্তু এই পলিটিক্সটাই করে এসছেন দীর্ঘদিন ধরে। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তার প্রতিদ্বন্দ্বিতা কাউকে রাখতে দেননি। এখন তিনি দেশের প্রধানমন্ত্রী, এখনো কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চান না। এই যে রাহুল গান্ধী ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছেন, তার জনপ্রিয়তার গ্রাফ বাড়ছে, মানুষ তার কথা বিশ্বাস করছে, তার মিছিলে বা তার রোড শোতে মানুষের ঢল নামছে, প্রধানমন্ত্রী কিন্তু এটা মেনে নিতে পারছেন না। কিন্তু এটা আটকানোরও তার কাছে রাস্তা নেই, কারণ দীর্ঘ 11-12 বছর তিনি ক্ষমতায় আছেন, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ জন্মানো স্বাভাবিক। যে প্রত্যাশা জাগিয়ে তিনি এসেছিলেন, আজকে দিন আনবো 100টা স্মার্ট সিটি করে দেব, প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এমনিই চলে যাবে কালোধন ফিরিয়ে আনলে, তো এইরকম বিভিন্ন প্রত্যাশা জাগিয়েও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি, এবং পূরণ করতে না পারার ফলে মানুষের কিন্তু আশাভঙ্গ হয়েছে। যে বিজেপির অন্ধ সমর্থকেরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে 500 টাকা লিটার হলো পেট্রোল কিনবো, 5000 টাকা গ্যাস সিলিন্ডার হলো গ্যাস সিলিন্ডার কিনবো, মোদি আছে তাই মুমকিন আছে, বা মোদি হয় তো মুমকিন হয়, এইসব স্লোগানগুলো এখন ইদানিং কমে এসেছে। এখন আর সেই স্লোগানগুলো দেখা যায় না, এখন আর সেই ভক্তদের দেখা যায় না, কারণ প্রত্যেকেই পীড়িত। ওই যে ভক্তটি বলছেন যে তিনি 5000 টাকার সিলিন্ডার হলেও কিনবেন, সে ভক্তটিরও তো নুন আনতে পান্তা ফুরোচ্ছে। ফলে নরেন্দ্র মোদীর সম্বন্ধে মানুষের কিন্তু বিতৃষ্ণা বাড়তে শুরু করেছে সারা দেশে। শুধু পশ্চিমবঙ্গতে যারা আছেন তারা পশ্চিমবঙ্গকে দেখবেন না, সারা দেশের প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ নামছে। ফলে নরেন্দ্র মোদী একটা ওই ফিয়ার সাইকোসিসে ভুগছেন, সব হারিয়ে যাওয়ার একটা ভয়। এই মান সম্মান, এই টাকা পয়সা, বৈভব, দিনে 4 বার করে পোশাক বদলানো, বিদেশ থেকে মাশরুম এনে খাওয়া, যার দাম নাকি 4 লক্ষ টাকা কিলো, জানি না সেটা। নবরাত্রির সময় তিনি যে পানীয় জল খান, সেই পানীয় জলের দাম 9 লক্ষ টাকা, এরকম শোনা যায়। কিন্তু অনেক কিছুই আবার দেখাও যায়, যেমন তার হাতের ঘড়ি, যেমন তার চোখের সানগ্লাস, যেমন তার পোশাক আশাক, যেমন তার স্যুট, যেমন তার গাড়ি, যেমন তার বিমান, সব কিছুতেই বোঝা যায় যে তিনি একদম রসে বসে ফুল মস্তিতে আছেন। দেশের মানুষের কিন্তু এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত প্রায় 22% মানুষ এক বেলা খেতে পারে, দুবেলাও খাবার তারা জোটাতে পারেন না। আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, একেবারে সমাজের নিচে থাকা মানুষগুলো, সে মানুষগুলোর কথা বিজেপি কখনো ভাবেনি। ফলে সেই মানুষগুলো নিরন্ন আছে। একটা সময় আপনারা দেখেছিলেন আমলাশোলের ঘটনা, আমলাশোলে পিঁপড়ের ডিম খাওয়া হতো, বামপন্থী আমলে আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এসে জঙ্গলমহলের উন্নয়নটা করলেন, বাড়ি পিছু এক একজনকে চাকরির ব্যবস্থা করে দিলেন, রেশন দিলেন বিনা পয়সায়, রাস্তাঘাট করে দিলেন, স্বাস্থ্যের ব্যবস্থা করে দিলেন। এখন জঙ্গলমহল কিন্তু খুব খুশি, আমরা অন্তত সমীক্ষা করতে গিয়ে দেখেছি। এইভাবে প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়ানোর বদলে নরেন্দ্র মোদী নিজের বিলাস ব্যাসন নিয়েই ব্যস্ত।
তিনি এখন পেছনে পড়ে গিয়েছেন রিলায়েন্সের। কারণ তিনি শত্রু রাখতে চান না। শোনা যাচ্ছে রিলায়েন্সের অনিল আম্বানির এবং মুকেশ আম্বানির সংস্পর্শে আছেন প্রায় 150 জন বিজেপির সাংসদ। 150 জন বিজেপির সাংসদ তাদের সংস্পর্শে আছেন এবং আম্বানিদের এতই টাকা আছে, এই 150 জন সাংসদ কিনে সরকার ফেলে দিতে তার বেশিক্ষণ লাগবে না। 150 জনও কিনতে হবে না, খান 50-এ কিনলেই সরকার পড়ে যাবে। ফলে নরেন্দ্র মোদী এবার যেভাবে হোক টাইট দিতে চান আম্বানিদেরকে, কিন্তু আম্বানিদের টাইট দিতে গেলে সেটা তো আবার বুমেরাং হয়ে ফিরবে না। কারণ আম্বানিরাও কিন্তু মানে গুজরাটি, নরেন্দ্র মোদীও গুজরাটি। এই দুই গুজরাটির লড়াইয়ে কিন্তু এখন বেশ জমে উঠেছে। কে প্রথম মাথা নত করে সেটা এখন দেখার। ওদিকে চন্দ্রবাবু নাইডু কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তার টাল বাহানা চলছেই টাল বাহানা। তিনি কোন দিকে ঝুঁকবেন কেউ বলতে পারছে না। তিনি একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছেন। ফলে নরেন্দ্র মোদী সব দিক থেকে কিন্তু এখন চাপে। বিদেশ থেকে তো চাপে আছেই, আমেরিকা তো যাচ্ছে তা ভাবে অপমান করছে। আর দেশের মধ্যে তার জনপ্রিয়তার গ্রাফ জনপ্রিয়তা কমছে ধীরে ধীরে, মানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে তার জনপ্রিয়তা এখন প্রায় 32% কাছাকাছি চলে এসেছে। যেটা একসময় 65% ছিল, সেটা 32% কাছাকাছি চলে এসেছে। তার মানে বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কোথায় গিয়েছে। এখান থেকে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তার বিলাসবহুল জীবনযাপন মানুষ দেখছে হাঁ করে, অথচ তার ঘরে ভাত নেই, তার ঘরে নুন নেই। মানুষ এগুলো কতদিন মেনে নেবে? মানুষ মানছে না বলে নরেন্দ্র মোদীর প্রতি বিতৃষ্ণা বাড়ছে। এই বিতৃষ্ণাটা কিন্তু ভোট বাক্সে এফেক্ট করবে, ফেলবে। আর ধর্ম দিয়ে কাজ হচ্ছে না, আর দেশভক্তি দিয়ে কাজ হচ্ছে না। দেশভক্তি ইউজ করা হয়ে গেছে পুলওয়ামার সময়, তাই পেহেলগাঁওয়ের দেশভক্তি কাজে লাগেনি। মানুষ প্রশ্ন করেছে কতগুলো বিমান ধ্বংস হয়েছে আমাদের, বা আমরা কেন সারেন্ডার করে দিলাম, এইগুলো মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। তাই দেশভক্তি আর কাজে লাগবে না। রাম মন্দির গড়ার পরেও কিন্তু বিজেপি 240 আসনে আটকে গিয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে কিন্তু একটা ত্রাস, একটা ভয় গ্রাস করেছে। এই ত্রাস বা এই ভয় থেকে কিন্তু তিনি এবার স্বৈরাচারী হয়ে উঠছে। তার আশেপাশে তার যত প্রতিদ্বন্দ্বী আছে সবাইকে সরিয়ে দিতে চায়। একটা সময় দেখবেন হয়তো মুকেশ আম্বানি সরে গেছেন, একটা সময় দেখবেন রাজনাথ সিং সরে গেছেন, নীতিন গডকরি সরে যাওয়া তো শুধু সময়ের অপেক্ষা। এরকম ভাবেই তিনি তার পথের কাঁটাগুলোকে একে একে সরিয়ে দিয়ে একদম রাজা ধীরাজ মহারাজ হয়ে থাকতে চান। কিন্তু কতদিন? কারণ তার সরকারটা টিকেই আছে শরিক দলের সাহায্যে। বিহারের নির্বাচনে যদি নীতিন গডকরি মার্জনা করবেন, নীতিশ কুমার এবং বিজেপির জোট পর্যদস্ত হয়, নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়া তো হবে না। তারপর কি হবে? তিনি কি তারপরেও সমর্থন করে যাবেন বিজেপিকে? যেটা চন্দ্রবাবু নাইডুর মুখ থেকে যেসব কথা শোনা যাচ্ছে, বা চন্দ্রবাবু নাইডু যাদের সাথে যোগাযোগ রাখছেন, তার ফলে কি চন্দ্রবাবু নাইডুকে 100% ভরসা করতে পারছে বিজেপি? না, পারছে না। তারা ঘর গোছাতে ব্যস্ত। তাদের যে 240 জন সাংসদ আছে তাদেরকেই ধরে রাখা এখন বিজেপির পক্ষে সবচেয়ে কঠিন ব্যাপার। দেখুন সময়ের খেলা কিভাবে। একটা সময় বিরোধীরা নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ছিল, ঘর সামলাতে ব্যস্ত ছিল, যে তাদের কোনো এমএলএ এমপি বিজেপিতে চলে না যায়। আজকে কিন্তু খেলা ঘুরে গেছে 180 ডিগ্রি। এখন বিজেপিকেই সামলাতে হচ্ছে তার এমপিদের, যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কেউ যেন ক্রস ভোট না করে, ক্রস ভোট না দিয়ে বিজেপি প্রার্থীকে হারিয়ে না দেয়। তার জন্য তার নিজের দলের যারা ভোটাধিকার প্রাপ্ত সাংসদ তাদেরকে সামলাতে হচ্ছে। এভাবেই চাকা ঘুরে এসেছে, আর এভাবেই চাকা ঘুরবে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, এই পোস্টমর্টেম আপনারা আমাদের লিখে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর বিকেলবেলা অনুষ্ঠান প্রত্যেকদিন 5টায় আসে, আপনারা জানেন, প্রবীর ক্লাসে। রাতের অনুষ্ঠান এনকে ডিজিটালে আসে, কিন্তু রাত ঠিক 8টায়। আর সকালবেলা আপনারা অনুষ্ঠান দেখতে পান সকাল 9টায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এনকে ডিজিটাল এবং প্রবীর ক্লাসে। এবেলা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।